আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ জীবনের গল্পে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের এই আয়োজনে আমরা আপনাদেরকে প্রতিবারই একজন মেধাবী, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন সফল মানুষের গল্প শোনাই। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমর বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি লেখক, গবেষক ও বুদ্ধিজীবী হিসেবে অধিকতর সমাদৃত। বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে বদরুদ্দিন ওমর একজনই, যিনি সত্য উচ্চারণে বেপরোয়া, কোনো কিছুই তোয়াক্কা করেন না। বদরুদ্দিন ওমরের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক উচ্চবিত্ত পরিবারে। সমাজ বিপ্লবের স্বপ্ন বুকে নিয়ে 1967 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি ছেড়ে সার্বক্ষণিক লেখালেখিতে নিয়োজিত হন বদরুদ্দিন ওমর। ছাত্র, শিক্ষক, গবেষক, রাজনীতিক সহ নানা পেশার মানুষ তার গ্রন্থের পাঠক। বদরুদ্দিন ওমরের বইয়ের সংখ্যা এখন প্রায় 100। তিনিই সর্বপ্রথম ভাষা আন্দোলনের উপর গবেষণা করেছেন। আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসলে আমাদের জানার বিষয়ের কোনো শেষ নেই এবং এটা এই 42 মিনিট, 50 মিনিট বা 1-1.5 ঘন্টাতেও সেই জানাগুলি শেষ হবে না। কিন্তু প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই, আপনি 1973 সালে পুরস্কার পেয়েছিলেন বাংলা একাডেমি এবং তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। এরপর 1974 সালে একটি পুরস্কার পেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করেন। সর্বশেষ 2025 সালে এবছর আপনাকে আমাদের দেশের যেটা সবচেয়ে সম্মানজনক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, সেটাতে ভূষিত করা হয় এবং সেটাও আপনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। এত পুরস্কার, এই ধরনের সম্মাননা আপনি গ্রহণ করেন না কেন? 1973 সালে আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম এবং তারপর থেকে আজ পর্যন্ত অনেক সরকারি, বেসরকারি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে অথবা দেওয়ার কথা হয়েছে। 21 পদক টদক এসব নিয়ে ইত্যাদি। অনেক বেসরকারি সংস্থাও পুরস্কার দিতে চেয়েছে। কোনো পুরস্কার আমি নিইনি। তার কারণ হচ্ছে এইসব পুরস্কার তো দেওয়া হয়েছে আমার কাজের জন্যে, কিন্তু আমি যে কাজ করি সেটা আমি নিজের ভেতরকার তাগিদ থেকেই কাজ করি। আমি আনন্দের সাথে এই কাজ করি। যে এই কাজ করার জন্যে কেউ আমাকে পুরস্কৃত করুক, সে যে কেউই হোক, এইটা আমার পছন্দ না। এই জন্য আমি এইসব পুরস্কার নিই না। আমি আমার কাজ করেছি, তার জন্য আমাকে পুরস্কৃত করার কিছু নাই। শেখ মুজিব তো খুব প্রতিহিংসা পরায়ণ লোক ছিল, খুব মেইন টাইপের লোক ছিল। শেখ মুজিবুর রহমানকে তো আমি জানতাম ছেলেবেলা থেকে। আমার বাপ তো মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন, খুব পাওয়ারফুল। কলকাতার বাড়িতে শেখ মুজিব তো আসা যাওয়া করতো, এমনকি আমাদের গ্রামের বাড়িতেও গেছে, তাকে ছোটোবেলা থেকে চিনতাম। যাই হোক, তো এখানে শেখ সাহেব তো আব্বার শিষ্য ছিল এক সময়। অনেক জায়গায় লিখেছে তার আত্মজীবনেতে যে উনি ছিলেন গুরু, শহীদ সাহেব ছিলেন নেতা। এই যাই হোক, পরের দিকে তিনি নেতার পেছনেই দাঁড়ালেন এবং গুরুর পেছনে দাঁড়ালে অসুবিধা, নেতার পেছনে দাঁড়ালে হালুয়া রুটি, গুরুর পেছনে দাঁড়ালে ফুক্কা। তিনি তো ফুক্কার দলে ছিলেন না। যাই হোক, পরে বাংলাদেশ হওয়ার পরই এটা দেখা গেল তার যে জাতীয়তাবাদ, এখানে অন্য কোনো জাতির কোনো অবস্থান নাই। এখানে একটা মানে হিটলার যেমন একটা নাৎসি জাতীয়তাবাদ, জার্মান, সেটা শেখ মুজিবও বাঙালি জাতীয়তাবাদ করে এখানে এলো। সেজন্য দেখা গেল যে তিনি ক্ষমতায় আসার পরে এই যে চট্টগ্রামের লারমা, মানবেন্দ্র লারমা তার কাছে এলেন, এসে বললেন তাদের কিছু বিশেষ দাবি দেওয়া ইত্যাদির কথা, সুযোগ সুবিধা। মানবেন্দ্র লারমাকে শেখ মুজিব বলে দিলেন যে এইসব রাখেন, কোনো আলাদা সুবিধা টুবিধা কিছুই নাই অবাঙালি হিসাবে বা অন্য জাতি হিসাবে। এখানে বাঙালি ছাড়া আর কারো জায়গা নাই। আপনারা কি চাকমা ফাকমা আছেন, বাঙালি হয়ে যেতে হবে। কারণ এইটা তো একটা ইডিওটের মতো কথা। মানুষ হিন্দু থেকে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, এক মত থেকে আরেক মতে যেতে পারে, কিন্তু জাত তো পাল্টাতে পারে না। ইংরেজ আমেরিকান হবে কি করে, ফরাসি চীনা হবে কি করে, কাজে একজন বাঙালি হবে কি করে একজন চাকমা।
তিনি বললেন বাঙালি হয়ে যেতে হবে, তার মানে হচ্ছে তোমাদের আর কোনো মাইনরিটি হিসাবে কোনো অধিকার কিছুই থাকবে না। এই অবস্থা দাঁড়ালো। উর্দু ভাষীদেরকে তিনি তো শেষ করে দিলেন একবারে, মেরে উর্দু ভাষী যত শ্রমিক ছিল হাজার হাজার শেখ মুজিব ৭৩ সালে মেরে তার আওয়ামী লীগের লোকরা খুলনার শ্রমিক বেল্টে, নর্থ বেঙ্গলে সাইদপুর ইত্যাদি রেলের যে কর্মচারী ছিল অনেক, চট্টগ্রামের শ্রমিক বেল্টে বিহারি মেরে শেষ করে দিল একদম। কাজে এই যে জাতীয়তাবাদ যেটা, এটা একটা ফ্যাসিস্ট জাতীয়তাবাদ এক ধরনের, এবং এই জাতীয়তাবাদের তিনি আগে বাঙালির অধিকার ইত্যাদির কথা বলতেন, বাংলা ভাষার কথা বলতেন, কিন্তু পরে দেখা গেল অন্য ভাষার কোনো মর্যাদা তার কাছে নাই। তিনি বলে দিলেন যে বাংলা ছাড়া অন্য কিছুই চলবে না, উর্দু বললে জিভ কেটে নিতে হবে, এই ধরনের ব্যাপার। কাজে এই অবস্থা তিনি এসে যে জাতীয়তাবাদ প্রচার করলেন, এইটা দেখা গেল একটা ফ্যাসিস্ট চরিত্রের জাতীয়তাবাদ, সংকীর্ণ বাঙালি ফ্যাসিস্ট জাতীয়তাবাদ, এটার উপরেই তিনি দাঁড়ালেন। এইটা নিয়ে কিছুদিন হুজুগ করা চলে, কিন্তু ক্ষমতায় বসে ওই জাতীয়তাবাদ খালি নিয়ে পড়ে থাকলে, জনগণকে কিছু না দিলে জনগণ তো সহ্য করবে না। যেমন দেখা গেল ৩.৫ বছরে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, কি হলো? তিনি তো ১০ই জানুয়ারি যখন দেশে ফিরলেন, এয়ারপোর্টে এলেন ঢাকাতে, তার বিশাল সম্বর্ধনা, রাস্তায় লক্ষ লক্ষ লোক, সোহরাওয়ার্দী উদ্যানের মিটিংয়ে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিল, ভালোবাসা জানালো। কিন্তু তারপর ২৫শে আগস্ট তাকে মেরে ফেলা হলো যখন ১৫ তারিখে, ঢাকার রাস্তায় একটা কুকুর পর্যন্ত তার জন্য এলো না, দাঁড়ালো না, একটা লোকও তার পক্ষে এলো না। উপরন্তু হাজার হাজার লোক উল্লাস করতে থাকলো যে যাক বাঁচা গেছে। মিষ্টি বিতরণ করতে লাগলো, মিষ্টি খাওয়াতে হলো, মিষ্টির দোকানদাররা সব দোকান খুলে দিল, মিষ্টি বিতরণ করতে লাগলো। এই যে ৩.৫ বছরে যে ব্যাপারটা হলো, এটা কি হলো? যে জনগণ লক্ষ লক্ষ তাকে সমর্থন করেছিল, ভালোবেসেছিল, তাকে সপরিবারে নিষ্ঠুরভাবে মেরে দেওয়ার পরে একটা লোকও রাস্তায় তার জন্য যে দাঁড়ালো না, এটা তো ভেবে দেখার বিষয় যে কী কারণে, কতখানি নির্যাতন, কতখানি অত্যাচার শোষণ মানুষের উপরে করার ফলে তাদের মধ্যে এই পরিবর্তন হতে পারে। এটা খুব সহজ কথা, আমি বানিয়ে কিছু বলছি না, এটা তো ঐতিহাসিক সত্য। কাজে শেখ মুজিবের মূল্যায়নের ক্ষেত্রে তিনি ৭১ সালের আগে কি করেছিলেন এইটা নিয়ে পড়ে থাকলে চলবে না। একজন যখন ক্ষমতায় থাকে না অনেক কথা বলে, কিন্তু তার আসল চেহারা বোঝা যায় যখন ক্ষমতায় থাকে, যখন তার কিছু করার মতো ক্ষমতা থাকে। করার মতো ক্ষমতা যখন ছিল, দেখা গেল তিনি কিছুই করলেন না। এই বাংলাদেশের জনগণ ৩.৫ বছরে তার কাছ থেকে কিছুই পেল না, শোষণ, নির্যাতন, মার ছাড়া আর কিছুই পেল না। কাজী এর প্রতিক্রিয়াতে তার ওই পরিণাম ঘটল, জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন, এবং সেই অবস্থাটা পুরোপুরি উপলব্ধি করে এই সামরিক শাসনের কিছু লোকজন তাকে মেরে ফেললো। এটা তো ৭২, ৭৩ সালেও, ৭৪ সালেও তাদের পক্ষে সম্ভব ছিল না। এইটা সম্ভব হলো যখন ৭৫ সালে এসে দেখা গেল যে শেখ মুজিব এবং আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখনই সামরিক বাহিনীর এই লোকরা তাকে হত্যা করলো। এবং আসলে তাকে যদি হত্যা সামরিক বাহিনীর লোকরা নাও করতো, আমি বলেছি এটা অন্য জায়গায়, যে হাসিনাকে যেভাবে তাড়িয়ে দিল লোকজন, শেখ মুজিবের যদি আরও ১.৫-২ বছর ক্ষমতায় থাকতেন, তাহলে বাংলাদেশের জনগণ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে শেখ মুজিবকেও সেইভাবে তাড়াতো, হয় মেরে ফেলতো, নয় তাড়িয়ে দিত, যেটা আসলে করেছে। এই দুই সময়ের মধ্যে তো সাদৃশ্য আছে, শেখ মুজিবের সময় এবং তার মেয়ে। সাদৃশ্যর কথা যেটা হাসিনাও, যেটা হচ্ছে যে হাসিনা আরও করেছিল, মানে শেখ মুজিব তো ৩.৫ বছর ছিল, হাসিনা ১৫ বছর ছিল। ১৫ বছর থেকে হাসিনা স্বাভাবিকভাবেই জনগণের উপরে আরও ব্যাপকভাবে নির্যাতন করেছিল। শেখ মুজিবের আমলেও লুটপাট ছিল, হাসিনার আমলে সেই বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছিল, সম্পদ বৃদ্ধি হয়েছিল, লুটপাটের আরও অনেক বেশি সুযোগ ছিল। কাজে ১৫ বছর ধরে হাসিনার আমলে এই দেশে ব্যাপকভাবে লুটপাট হচ্ছে। কাজে দুটো অবস্থা তুলনীয় হলেও মানে যাকে আকারের দিক থেকে এখানে শেখ হাসিনার অনেক বড় ছিল, কেননা ৩.৫ বছর শেখ মুজিব আর ১৫ বছর হচ্ছে শেখ হাসিনা। কিন্তু দুটোর
মৌলিক অবস্থা একই রকম ছিল, জনগণের বিরুদ্ধে শোষণ, চুরি, বাটপাড়ি, দুর্নীতি, খুন খারাপি, কোনো ঠিক ঠিকানা ছিল না। শেখ মুজিবের আমলে রক্ষী বাহিনী যেভাবে গ্রামাঞ্চলে মানুষের উপরে অকথ্য নির্যাতন করেছিল, হাসিনার আমলেও ঠিক সেই রকম নির্যাতন আরো র্যাব, অর্গানাইজ হয়েছে। ডিজিএফআই নানা কিছু। অপহরণ, এটা আয়নাঘর, কি গোয়েন্দা বিভাগ জি, করেছিল। কাজে এই বাপ বেটি দুজনে মিলে বাংলাদেশের ওপর একটা অভিশাপ হিসাবে নাজিল হয়েছিল। এই শেখ হাসিনা সমস্ত কিছু এমনভাবে দেখাতে চেষ্টা করত যাতে বাংলাদেশ তার জমিদারি, তাদের পরিবারই, জনগণ নয়, জনগণের কোনো কথা তার মুখে শোনা যেত না। হুম, হুম। তার পরিবারই বাংলাদেশ স্বাধীন করেছে, যদিও শেখ মুজিব পালিয়ে পাকিস্তানে ছিল স্বাধীনতার সময়, নমাস যুদ্ধের সময় কিছুই তার অবদান ছিল না। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে তারাই নাকি বাংলাদেশ করেছে, তারাই বাংলাদেশের মালিক এমন ভাবছিল। কাজে এই অবস্থা, তারা এই দেশে একটা অভিশাপের মতো বাংলাদেশের জনগণের জন্য। কাজে এই যে অভ্যুত্থান হয়েছে, বলা চলে এই অভ্যুত্থানের মাধ্যমে শুধু যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই না, হুম, হুম। বাংলাদেশের জনগণের এই অভিশাপ মুক্তি হয়েছে। অভিশাপ যে মুক্ত আওয়ামী হয়েছে, লীগ এবং শেখ মুজিবের পরিবার একটা অভিশাপ হিসাবে এই দেশের উপর চেপেছিল, অক্টোপাসের মতো এই দেশের জনগণ ধরেছিল, সেটা শেষ হয়ে গেছে। এটাই এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন। আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই, একদম শৈশব, স্কুল শুরু যে পর্যায় থেকে। আমার ছেলেবেলার মতো ছেলেবেলা খুব অল্প লোকেরই হচ্ছে, এবং আমি এই ছেলেবেলার আমার যে বিস্তারিত বিবরণ জি, আমার আত্মজীবনী, আমার জীবনের প্রথম খণ্ডে দিয়েছি বিস্তারিতভাবে। আমার জন্ম বর্ধমানের একটা রাজনৈতিক পরিবারে। আমার এই পরিবারে, বড় এক্সটেন্ডেড পরিবারে, সব দলে, হিন্দু মহাসভা ছাড়া সব দলের লোকই ছিল। কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট, কৃষক সভা সব ছিল, সবাই। সকলের সাথেই আমার মেলামেশা ছিল। এবং বর্ধমানে যে আমাদের যে বাড়িতে আমরা থাকতাম 2 নম্বর পার্কার রোডে, সেই বাড়িটা একটা যাকে বলে পলিটিক্যাল হাব ছিল সেই সময়। আচ্ছা, সব দলের লোকরা সেখানে যাওয়া আসা করত। অনেক বিখ্যাত লোকরা, সর্ববঙ্গীয় বা সর্বভারতীয়, তারা ওই সব বাড়িতে এসছে। মুসলিম লীগ, কংগ্রেস, এসব পার্টির থেকে, জি, জি। কমিউনিস্ট সব। যাই হোক, তো সেই পরিবেশই আমি বড় হয়েছি। এবং আমার আব্বা ছিলেন মুসলিম লীগের একজন বড় নেতা। আমাদের স্কুলের কথা বলতে গেলে স্কুলের জীবনটা খুব ভালো ছিল। স্কুলের জীবনের উপরেও আমি বিস্তারিতভাবে লিখেছি সেখানে। আমাদের স্কুল ছিল বর্ধমান টাউন স্কুল। হ্যাঁ, সরকারি স্কুল ছিল না, কিন্তু সরকারি স্কুল না থাকার ফলে সেই স্কুল সরকারের সবচেয়ে বেশি সাহায্য পেত। বর্ধমানে একটা জায়গা ছিল যেখানে কোনো সরকারি স্কুল ছিল না, কাজে এই বর্ধমান টাউন স্কুলকে সরকার সবচেয়ে বেশি আর্থিক সাহায্য দিত। সেই হিসাবে এই স্কুলের যারা শিক্ষক ছিলেন তাদের কথা এখনও মনে হলে অবাক লাগে। তাদের প্রত্যেককে আমরা এত শ্রদ্ধা করতাম, তারা এত ভালো শিক্ষক ছিলেন। আজকাল এটা চিন্তাই করা যায় না যে ওই রকম সব শিক্ষক স্কুলে থাকবে। তারা আমাদেরকে শুধু যে ক্লাসের শিক্ষাই দিতেন তাই না, অনেক রকম আচরণ শেখাতেন। আমাদের স্কুলে অনেক রকম অ্যাক্টিভিটি ছিল, বিশেষত আমি সেই সবে অংশগ্রহণ করতাম, নাটক, আবৃত্তি ইত্যাদি। এবং আমাদের হেডমাস্টার তখন ছিলেন সত্যেন ঘোষাল বলে একজন, শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন, স্কুলে এসেছিলেন হেডমাস্টার হিসাবে, পরে আবার শান্তিনিকেতনে ঘুরে গেছিলেন। তিনি অনেক রকম অনুষ্ঠান করতেন, আবৃত্তি, নাটক থেকে আরম্ভ করে অনেক কিছু করতেন। সেই সবে আমি অংশগ্রহণ করতাম। এবং এখানে বলা দরকার যে 1947 সালে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডেতে এক নাটক হয়েছিল, রবীন্দ্রনাথের ডাকঘর। সেই বিখ্যাত ডাকঘর নাটকে আমি অমলের ভূমিকায়, প্রধান ভূমিকায় অভিনয় করেছিলাম। এবং একটা ব্যাপার ছিল যে অমল তো একটা খুব সিরিয়াস রোগী, মারা গেছিল। আমার সেই সময় আমি যে অভিনয় করছি
তো আমিও খুব অসুস্থ ছিলাম। আমি যখন অভিনয় করছি তখন আমার 104 ডিগ্রি টেম্পারেচার, খুব সাংঘাতিক অবস্থা, মরমর অবস্থা। আমি অভিনয় খুব ভালো করেছিলাম। পরে রাজনীতি না করে, শিক্ষকতা না করে হয়তো অভিনয় করতে গেলে হয়তো অভিনয় করতে পারতাম। যাই হোক, সৌভাগ্যবশত ওইদিকে না গিয়ে অন্যদিকে গেছি। যাই হোক, সেইখানে আমার 104 ডিগ্রি জ্বর। তারপর আমার বাড়ি গিয়ে আমি বিছানায় পড়ে গেলাম। টাইফয়েড। আগেকার দিনে টাইফয়েড হলে বাঁচার কোনো উপায় ছিল না, কারণ টাইফয়েডের ক্লোরোমাসিটির ওষুধ বেরোয়নি তখনও। ভীষণ অবস্থা ছিল আমার। 153 দিন একবারে কিছু না খেয়েছিলাম। ডাবের পানি আর ছানা করলে যে ছানার পানিটা হয়, সেই পানিটা। এই 53 দিন আর এত বড় বড় গ্লুকোজ ইঞ্জেকশন, এই ওপরে বেঁচেছিলাম। এবং 53 দিন পরে আমার একবার হাড়ে চামড়ে অবস্থা, হাঁটতেও পারতাম না। একদম নতুন করে হাঁটা শিখতে হয়েছিল, অনেক কষ্ট করে। এই হচ্ছে আমার ছেলেবেলার স্কুলের অবস্থা। স্কুলে অনেক রকম অনুষ্ঠান ছিল, সেগুলোতে অংশগ্রহণ করতাম। এবং যেটা বললাম, আমাদের হেডমাস্টার সত্যেন ঘোষাল আমাকে খুব স্নেহ করতেন, এবং এই সব নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমি সম্পর্কিত থাকতাম। কাজে আমাদের স্কুলের যে আবহাওয়া, পরিবেশ, এটা তখনকার দিনে খুবই ভালো ছিল। আমার নিজের বন্ধুবান্ধব স্কুলের অনেক ছিল, আমার ব্যক্তিগত বন্ধুবান্ধব। আমার একটা জীবনে একটা বড় প্রাপ্তি হচ্ছে বন্ধুবান্ধব। সেই স্কুলের জীবন থেকে আরম্ভ করে শেষ জীবন পর্যন্ত আমার বন্ধুবান্ধব অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়েছে সেই ছেলেবেলা থেকে। স্কুলের বন্ধু যারা, তাদের সাথে এই বন্ধুত্ব একদম শেষ পর্যন্ত অটুট থেকেছে। আমি যখনই বর্ধমানে যেতাম, বর্ধমানে যেসব বন্ধুবান্ধব থাকতো 4-5 জন, তাদের সাথে বসে আড্ডা দিতাম। একদম তাদের বয়স যখন 80-র ওপরে, তখনও বসে আড্ডা দিতাম। এখন আর তাদের মধ্যে কেউ নাই, সকলেই চলে গেছে। কিন্তু সেই যে ছেলেবেলার বন্ধুত্ব, অনেকের যেটা হয় ছেলেবেলায় বন্ধুত্ব হয়, পরে আর কোনো সম্পর্ক থাকে না। আমার কিন্তু সেরকম না। আমার স্কুলে যেসব বন্ধু ছিল, তারা একবার জীবনের শেষ দিন পর্যন্ত এই বন্ধুত্ব আছে। আপনি একদম কিশোর বয়সে দেশভাগ দেখেছেন এবং ওইখান থেকে ওপার থেকে এপারে চলে স্কুলে এসেছেন। দেশভাগ তো হয়েছে 47 সালে। জি, ওই সে সময় সময়টা আমার খুব মনে হয়। 47 সালে তো আমার বয়স তখন ছিল 16 বছর। কিন্তু 16 বছর হলে হবে কি, রাজনীতির দিক থেকে চিন্তাধারা অনেক উন্নত ছিল তখন। আমরা তো আমি কোনো ছাত্র রাজনীতি কোনোদিন করিনি। ছাত্র ফেডারেশন, কমিউনিস্ট পার্টি সেটাও করিনি, মুসলিম লীগ, ছাত্রলীগ কোনো কিছু করিনি কোনো সময়। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে এসেও কোনো ছাত্র সংগঠন করিনি। কিন্তু আমি ছাত্রদের সাথে মেলামেশা ছিল, রাজনীতির চর্চা ছিল খুবই বেশি। তো সেই সময় দেশভাগের সময় যে রাজনীতি হতো, সেই রাজনীতির সাথে আমি খুব পরিচিত ছিলাম। আমাদের বাড়িতে খবরের কাগজ পড়া হতো একদম। আমার মনে আছে স্কুলে একবার আমাদের শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কে খবরের কাগজ পড়ো? দেখা গেল আমরা দুজনা আমাদের বাড়ি থেকে আসতাম, তারাই উঠলাম, আর কেউ উঠল না। মানে প্রত্যেক দিন যে কাগজ পড়া এটা ছিল না, আমাদের বাড়িতে কাগজ আসতো। এমনকি আমার একদম সেই একদম বুড়ো মানুষ, আমার দাদি, 80 বছরের ওপর বয়স, তিনি সকালবেলা চোখে দেখতেন না, তাকে খবরের কাগজ পড়ে শোনানো হতো। আচ্ছা, এই ছিল আমাদের বাড়ির অবস্থা। যাই হোক, তো সেই সময়ে এই যে ছাত্র অবস্থায় আমরা দেশের যে পরিস্থিতি, তার সাথে খুব ভালোভাবেই পরিচিত ছিলাম। পার্টিশন হয়ে গেল, কিন্তু আমার পিতা তো এদিকে আসার কোনো চিন্তা করার নেই। পার্টিশনটা আমাদের জন্য খুবই ক্ষতির ব্যাপার ছিল, দেশ ভাগ হয়ে গেল। এখন আমাদের যে পরিবার সেখানে থেকে গেল, আমরা এলাম না। মানে আব্বা এখানে আসতেই চাননি। এবং তার একটা বড় প্রমাণ হচ্ছে 47 সালের পরে তিনি বর্ধমানে বাড়ি বানিয়েছিলেন একটা নতুন। আচ্ছা, যে বাড়ি বানায় সে তো আসার জন্য বাড়ি বানায় না। কাজে আমরা আসার কোনো চিন্তাই ছিল না। আমরা এই দিকে এলাম, এসব কোনো স্বপ্ন টপ্ন নিয়ে আসেনি। ওই সময়টা কোনো স্বপ্ন দেখার সময় ছিল না।
ওই সময়টা ছিল যান বাঁচানোর সময়। মানুষ যান বাঁচানোর জন্য যখন ব্যস্ত হয় তখন স্বপ্ন দেখার কোনো প্রশ্ন ওঠে না। কাজে ওই সময় বর্ধমানে যে আমরা চলে এলাম, এটার কারণ হলো আমাদের বাড়িতে কিছু বদমায়েশ লোকজন। আমাদের বর্ধমানে সেরকম কোনো বড় দাঙ্গা হয়নি, আমাদের বর্ধমানে কোনো সময় দাঙ্গা হয়নি, কিন্তু এই 50 সালে খানিকটা একটা ডিস্টারবেন্স হলো। দু একজন লোক ওদের মারা গেছে সামান্য ঘটনা, আর কয়েকটা বদমায়েশ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। এইটাতে আব্বা খুব বিচলিত হয়ে গেলেন। স্বাভাবিক। কেন আমাদের যে অবস্থান ছিল বর্ধমানে, তো আমাদের বাড়িতে কেউ আগুন লাগাবে এটা চিন্তার বাইরে ছিল। যাতে সেই অবস্থায় বাড়িতে আগুন দেওয়াতে তিনি খুবই বিচলিত হলেন এবং অবস্থাটা দেখা গেল সে সময় বেশ খারাপ হলো। বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব সব ভালো ছিল, কিন্তু আব্বার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের মতিগতি একবারে অন্যরকম দেখা গেল। তাতে তিনি খুব বিচলিত হয়ে চলে আসার সিদ্ধান্ত নিলেন এবং তিনি মনে করতেন পরে যে এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আমিও মনে করি এই সিদ্ধান্ত ঠিক ছিল, আমাদের এদিকে আসা উচিত হয়নি। আমাদের যে ওখানে অবস্থান ছিল তাতে আর অল্প কিছুদিন থাকলেই সব ঠিক হয়ে যেত। আচ্ছা। আমাদের পরিবারের লোকজন তো ওখানে রয়ে গেছে, আমাদের পরিবারের কিছু লোক চলে এসছে, আমরা চলে এসেছি, কিন্তু আমাদের পরিবারের লোকজন ওখানে এসছে। এখানে আমাদের পরিবারের লোকজন এসে কিছুই করতে পারেননি, দে আর নাথিং। ওইখানে আমাদের পরিবারের যে লোকজন থেকেছে, আত্মীয় স্বজন, জি। তারা সেখানে পশ্চিমবাংলার বিধানসভার সদস্য একাধিক হয়েছে, আচ্ছা। পার্লামেন্টের সদস্য হয়েছে, তারা মন্ত্রী হয়েছে, তারা স্পিকার হয়েছে। তারা সেখানে সিপিএমের মধ্যে সিপিএমের রাজনীতি তারা করেছে, করে সেখানে তো একটা তাদের একটা বড় প্রতিষ্ঠা আছে সেখানে। হ্যাঁ, তারা বর্ধমান জেলার যেমন সভাধিপতি, হুম হুম। আমার এক চাচা দীর্ঘদিন 15 বছর সভাধিপতি ছিল সেখানে, তারপরে অ্যাসেম্বলির মেম্বার ছিল, বিধানসভার মন্ত্রী ছিল। আমার আত্মীয় স্বজন একাধিক 3-4 জন পার্লামেন্টের মেম্বার ছিল, বিধানসভার মেম্বার ছিল। আমার এক কাজিন পশ্চিমবাংলা বিধানসভার স্পিকার ছিলেন, মন্ত্রী ছিলেন ইত্যাদি। আমার ভাইজিরা পর্যন্ত পরে এই অল্প কিছুদিন আগেও মন্ত্রী ছিল। কাজে সেইখানে যে আমাদের পরিবারের লোকদের যে অবস্থান এখানকার চেয়ে অনেক ভালো। এখানে তো আমাদের পরিবারকে কেউ চেনেই না, আমাকে চেনে লোকে কিছু, কিন্তু আমার পরিবারকে তো কেউ চেনে। ওখানে আমার পরিবারকে চিনত লোকজন সমস্ত জেলার। কাজে সেদিক থেকে আমরা যে এদিকে চলে এলাম এটা ঠিক হয়নি না, আমরা এদিকে এসে কোনো লাভ হয়নি। আমার পিতা অনেক কষ্টের মধ্যে পড়েছিলেন, অনেকভাবে অপমানিত হয়েছিলেন বলা চলে। পাকিস্তানের জন্য তিনি তো একটা বড় আন্দোলন করেছিলেন। তিনি হুম হুম। পাকিস্তানে এসে চোখে দেখতে পেতেন না, 16 বছর ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য জেল হয়েছিল একটা লোকের। 16 বছর আর চোখে দেখতে পেতেন না, নুরুল আমিন সাহেব জেলে দিয়েছিলেন। এই হলো আমাদের অবস্থা। কাজে এইখানে যে আমরা চলে এলাম, এইটা আমরা কোনো স্বপ্ন দেখে আসিনি। ওই মুহূর্তে যে বললাম যে 50 সালে যখন বাড়িতে আগুন দিল, তখন আমরা একরকম বাধ্য হয়েই চলে এসেছিলাম। এবং আব্বা তখন এত আপনার অভ্যেস ছিল যে কোনো একটা সিদ্ধান্ত নিলে খুব তাড়াতাড়ি করতেন। এখানে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যা কিছু আমাদের সম্পত্তি ছিল সেটা পানির দরে বিক্রি করে চলে গেল একদম। যত তাড়াতাড়ি সম্ভব বর্ধমানের বাড়ি, গ্রামের বাড়ি, জমি জায়গা যা ছিল সব পানির দরে বিক্রি করে চলে গেল। এই হচ্ছে স্বপ্ন কাজে ভঙ্গের আমরা গল্প এখানে একটা আসলে। বাধ্য হয়ে এসেছিলাম, এখানে কোনো স্বপ্ন দেখে আসেনি। স্বপ্ন দেখে আসেনি, কাজে স্বপ্ন ভঙ্গ করারও কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, পুরোটাই হতাশার একটা গল্প। হ্যাঁ, সামগ্রিকভাবে রাজশাহী ইউনিভার্সিটিতে জয়েন করলেন, এই তারপর তো ওখানে 50 সালে এলাম, তারপর লম্বা গ্যাপ, এখানে তো অনেক কিছু ঘটলো। জি 50 এবং 68 সাল, 28 বছর। অনেক, হ্যাঁ অনেক বছর। ওইটাও সেই শুনতে চাই। সবের তো ওই- কথা ওই- নাই, যাই না হোক। না, ওই 50 থেকে আমার 48 একটু শুনি। কর্মজীবন তো শুরু হয়েছিল 56 সালে, যখন আমি এমএ পাস করলাম। তারপরে প্রথমে সরকারি কলেজে গেলাম চট্টগ্রামে, হুম হুম। সেখানে প্রিন্সিপালের সাথে গণ্ডগোল হয়, চাকরি ইস্তফা দিলাম। পরে রাজশাহী ইউনিভার্সিটিতে চাকরি হলো ওই বছরই 57 সালে। রাজশাহী গেলাম 57 সালের নভেম্বরে, সেই থেকে 68 সালের ডিসেম্বর পর্যন্ত রাজশাহীতে ছিলাম। জি।
এবং রাজশাহীতে থাকার সময় ভালোই ছিলাম, রাজশাহীর জীবনটা ভালো ছিল। রাজশাহী থেকে তো আমি বাইরেও গিয়েছিলাম পড়াশোনার জন্য, অক্সফোর্ডে ছিলাম কিছুদিন। জি। সেখান থেকে ঘুরে এসে প্রথমে গিয়েছিলাম, আমি তো ফিলসফিতে পড়াশোনা করেছিলাম, প্রথমে ছিলাম ফিলসফি ডিপার্টমেন্টে, পরে সেটা ছেড়ে দিয়ে অক্সফোর্ড থেকে ফেরার পরে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চলে এলাম এবং সেখানে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতায় ছিলাম। জি। আমি সমাজ বিজ্ঞানের বিভাগেরও প্রতিষ্ঠাতা ছিলাম, দুটো বিভাগ। যাই হোক, তো সেইখানে 68 সালে রাজশাহীতে থাকার সময় জীবন ভালোই ছিল। সেখানে বন্ধু বান্ধবের ভালোই ছিল, বন্ধু বান্ধবের মধ্যে অ্যাকচুয়ালি বলা যায় যে আমাদের সময়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাকে একজন বলেছিলেন, শাহানারা বলে ইতিহাস বিভাগের একজন শিক্ষক প্রফেসর ছিলেন, জি। তার সাথে মারা গেছেন এখন, শেষ দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে আমাদের সময়টা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ। সেই সময়ে, ওই সময় যারা ওখানে ছিল সেই ধরনের সব লোকরা এখন তো আর রাজশাহীতে নাই। এখন তো রাজশাহী একটা মানে খুবই মামুলি একটা জায়গায় পরিণত হয়েছে। তখন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছিলেন প্রফেসর সালাউদ্দিন আহমদ, জিল্লুর রহমান সিদ্দিকী, ডক্টর মোশাররফ হোসেন, ফজলুল হালিম চৌধুরী, যিনি পরে ঢাকার ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর হয়েছিল জিল্লুর রহমান সিদ্দিকী, মোশাররফ হোসেন তো অর্থনীতিবিদ ছিলেন, শেখ মুজিবুর রহমানের যে প্ল্যানিং কমিশন তার মেম্বার ছিল ইত্যাদি। এরকমভাবে মোস্তফা নুরুল ইসলাম, এরকম সব লোকরা রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক ছিল। আরও অনেকে ছিল, আলী আনোয়ার, আমানুল্লাহ, বলতে হয় অনেকেই। এ সমস্ত এই দরজার লোকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এবং আমাদের বন্ধু ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটো ভাগ ছিল শিক্ষকদের মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির মতন না, সাদা দল আর লাল দল না কি করে এরকম করে। আমাদের ওখানে নির্বাচন ছিল, আমাদের ওখানেও একটা পার্থক্য ছিল। কিছু শিক্ষক, কিছু সরকারি শিক্ষকরা ছিল যাদের মধ্যে উর্দু ভাষী শিক্ষকই বেশি, তাদের সাথে কিছু বাঙালিও ছিল, আর আমরা ছিলাম সরকার বিরোধী গ্রুপ। এবং আমরা সেখানে একদম প্রভাবশালী ছিলাম খুব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাব চালাতাম, শিক্ষকদের ইউনিয়ন চালাতাম। মানে মোটামুটিভাবে বলা চলে যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা একটা খুব মানে আমাদের অবস্থান খুব শক্ত ছিল। পলিটিক্যালিও আমরা অনেক এগিয়ে ছিলাম। যেমন দেখা যাবে যে ভিয়েতনামে যখন লড়াই হচ্ছে, গালফ অফ টংকিংয়ে 64 সালে, সেই সময় আমাকে আমেরিকানরা দাওয়াত করেছিল গালফ অফ টংকিংয়ে। ওই বম্বিংয়ের পরে আমি তাদের যে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে সেই সময় একটা লম্বা বিবৃতি, জনসনের সময়, প্রেসিডেন্ট জনসন ছিল তখন আমেরিকার, একটা দারুণ কঠোর একটা বিবৃতি ড্রাফট করেছিলাম, যে বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 80-85 জন শিক্ষক সই করেছিল। চিন্তাই করা যায় না আজকালকার দিনে। কাগজে ঢাকায় বড় বড় করে ছাপা হয়েছিল সেটা। এই ধরনের কাজ আমরা করতাম। রাজশাহী ইউনিভার্সিটি পলিটিক্যালি ঢাকার চেয়ে অনেক অ্যাডভান্স ছিল সেখানে। ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রফেসর রাজ্জাকের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নেওয়া হলো, তার চাকরি গেল ইত্যাদি, ঢাকা ইউনিভার্সিটিতে কিছুই শিক্ষকরা করেনি। আমরা কিন্তু রাজশাহীর শিক্ষকরা শিক্ষক সমিতি থেকে বড় মিটিং করে তার বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি করেছিলাম। যাই হোক, রাজশাহী ইউনিভার্সিটিতে এইসব করার কারণে এই যে গুন্ডা টাইপের যে গভর্নর ছিল মুনিম খান, আমার বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত ছিল এবং শেষ পর্যায়ে এমন দাঁড়ালো যে তারা মুসলিম লীগের লোকদেরকে দিয়ে আমার বিরুদ্ধে অনেক কিছু করলো। এমনকি রাজশাহীর সাহেব বাজার মসজিদে আমার বিরুদ্ধে খুতবাও দিল ইমাম জুমার নামাজের সময়। রাজশাহীতে এমন এক সময় পরিস্থিতি হলো যে নুরুল কাদের খান ছিল অ্যাডিশনাল কি বলে এডিসি। সেই সময় আমাকে এসে বললো যে আপনি শহরে যাবেন না, গেলে খুব বিপদ হতে পারে।
এরকম অবস্থা আমার জন্য তৈরি করলো। আর মোনেম খান তো চাপ দিতে থাকলো ভাইস চ্যান্সেলরের উপরে আমাকে বরখাস্ত করার জন্য, কিন্তু ভাইস চ্যান্সেলর শামসুল হক সাহেব সেটা কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন যে মিটিং ডেকে, একবার দীর্ঘ মিটিং ডেকে তাকে অনেক চাপাচাপি করলো 68 সালেই। আর তিনি বললেন যে লেখালেখির জন্যে চাকরি বরখাস্ত করার কোনো আইন তো ইউনিভার্সিটিতে নাই, আপনারা যদি তিনি বললেন যে ওটা ইন্ডিয়ান এজেন্ট এবং এসব নানা কথা মনে মনে শামসুল হক সাহেব বললেন যদি ইন্ডিয়ান এজেন্ট হন তাহলে আপনারা সিকিউরিটি একটা তাকে ধরুন, ইন্ডিয়ান এজেন্ট হওয়ার জন্য ইউনিভার্সিটির চাকরি যাবে এরকম তো কোনো কিছু নাই, কাজে আমি তো কিছু করতে পারবো না। এইরকম দারুণ অবস্থা দাঁড়ালো। এবং তার এই যে শেষ মিটিংয়ে মোনেম খান তাকে ডেকে নিয়ে গিয়ে খুব যাচ্ছে তাই অপমান করলো ইত্যাদি। বড় মিটিং, 2.5 ঘন্টা ধরে মিটিং করেছিল। আইজি, ডিআইজি, হোম সেক্রেটারি সবাইকে নিয়ে বসে 2.5 ঘন্টা মিটিং করে শামসুল হক সাহেবকে বলছিল বরখাস্ত করার জন্য। আমার শামসুল হক সাহেব কিছুতেই রাজি হলেন না। তারপরে উনি ঘুরে এসে আমাকে বললেন দেখেন এই অবস্থা, আমার পক্ষে তো খুব মুশকিল হয়ে গেছে। তখন আমার পেছনে যেভাবে লেগেছিল, বিরক্ত করছিল। তাছাড়া আমি আগে থেকেই ঠিক করেছিলাম, অনেক আগেই প্ল্যান করে, যে চাকরি ছেড়ে আমি রাজনীতি করব। কাজে সেই অবস্থায় আমি 1967 সালে দেখলাম যে আমার পক্ষে রাজশাহীতে আর থাকা সম্ভব নয়। আমি ইস্তফা দিয়ে চলে এলাম। ইস্তফা দিয়ে যে আমি চলে এলাম এইটা, তারপরে তো আমি আর কোনো চাকরি করিনি। একবার ঢাকা ইউনিভার্সিটিতে চাকরির একটা কথা হয়েছিল, রাজ্জাক সাহেব তিনি আমাকে 73 সালে এসে বললেন যে আপনি আবার ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি। আমি বললাম যে কীভাবে করবো, আমি তো চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, আমি আবার চাকরিতে ঝুঁকতে যাবো, কারণ আমি তো এখন রাজনীতি করছি পুরো দস্তুর। উনি বললেন যে শিক্ষকতা করেন, রাজনীতিও করেন, সেরকম যদি মনে করেন চাকরি একবার ছেড়ে দেন আবার চাকরি ছেড়ে দেবেন, অসুবিধা কী। এইসব নানা কথা বলাতে আমি একরকম রাজি হলাম। বললেন যে দরখাস্ত করতে হবে না, কিছুই না, খালি রেজিস্ট্রার অফিসে একটা বায়োডেটা দিয়ে পাঠালেই হবে। বায়োডেটা দিয়ে পাঠালাম। উনি এসে আমাকে বললেন যে একাডেমিক কাউন্সিলে এটা পাস হয়ে গেছে, আপনার ঢাকা ইউনিভার্সিটিতে রিডারের চাকরি, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। তারপরে আর কোনো খবর নাই। পরে যেটা জানা গেল যে ডক্টর মোশাররফ হোসেনের কাছে শুনলাম, তিনি ভাইস চ্যান্সেলর মুজাফফর আহমদের কাছে শুনেছেন যে মুজাফফর আহমদের পরে শেখ মুজিবের সাথে দেখা করতে গেলেন। শেখ মুজিব তাকে জিজ্ঞেস করলো কথায় কথায়, আপনি নাকি উমরকে চাকরি দিচ্ছেন? যেভাবে জিজ্ঞেস করলো তাতে কাওয়ার্ড মুজাফফর আহমদ ভয় খেয়ে বললো যে না না, এরকম কোনো কথা নাই, উনি তো ফুল টাইম পলিটিশিয়ান, ওনার চাকরি হবে কে করে। তারপরে মুজাফফর সাহেব অফিসে ফিরে এসে যত কাগজপত্র ছিল সব নষ্ট করে, এই হচ্ছে শেষ। কাজে আমার আর কোনো চাকরি করা হয়নি, আমার তো চাকরির ইচ্ছাও ছিল না, কিন্তু একটা চাকরির অবস্থা যে হয়েছিল সেটা শেখ মুজিব এইভাবে বিরোধিতা করায় গেল। একটু যদি পিছনে ফিরে তাকাই, আপনার জীবনের সাথে বাম রাজনীতির সাথে আপনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন দীর্ঘদিন, শৈশব থেকেই প্রায়। বাম রাজনীতির সাথে আমার সংশ্লিষ্টতা, এ তো বললাম, আমি তো বর্ধমানে যে পরিবারের জন্ম লাভ করেছি সেখানে সব রকম রাজনীতি ছিল। বাম রাজনীতির যারা নেতা ছিল বর্ধমানে তারা আমার পরিবারের ছিল। আমার পরিবারের লোকজনই যে বাংলাদেশে প্রথম কমিউনিস্ট পার্টির জেলা কমিটি, সারা বাংলাদেশে 47 সালের আগে বাংলাদেশে যে কমিউনিস্ট পার্টির জেলা কমিটি হয়েছিল, সর্বপ্রথম জেলা কমিটি হয়েছিল বর্ধমানে। এবং আমার কাজিনরা যারা ছিল, ভাইরা, বড় ভাইরা, তারাই কিন্তু এটার প্রতিষ্ঠাতা ছিল। শাহেদুল্লাহ, মনসুর, হবিবুল্লাহ যারা পরিচিত, তো এরাই প্রতিষ্ঠাতা ছিলেন। কাজে সেখানে বাম রাজনীতির সাথে আমার আব্বা মুসলিম লীগ রাজনীতি করতেন, কিন্তু তিনি কোনো রকম চাপাচাপি যে আমাকে মুসলিম লীগ করতে হবে বা সাথে কোনো দিন না। আমাদের পুরো পরিবারের, বৃহত্তর পরিবারের মধ্যেই সেটা কিন্তু একটা উদারনৈতিক আবহাওয়া ছিল, এইসব কোনো চাপাচাপি ছিল না, যে যার ইচ্ছা করত। বাপ একরকম, ছেলে একরকম, ভাইপো আর একরকম, সব ঠিক নাই। কাজে আমরা ছেলেবেলা থেকে সেরকম কোনো চাপাচাপির মধ্যে
ছিলাম না। আমি কোনো ছাত্র রাজনীতি করিনি। জি। আমি খুব বেশি রকম রাজনীতি সচেতন ছিলাম, আচ্ছা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করতে যাইনি, ছাত্র অবস্থাতেও না, দীর্ঘদিন ধরেও না। আচ্ছা। আমার একটা চিন্তা ছিল যে কাজটা করব সেটা পুরো দস্তুর করব। এই যে আমি ওই ইউনিভার্সিটিতে থাকলাম আর সেখানে রাজনীতিও করলাম, হুম, হুম। অনেকে যেরকম করে থাকে। জি। পরের দিকে দেখা যাবে যে রাজনীতি ছেড়ে অন্য নীতিতে থাকলাম সেরকম। আমি যখন রাজনীতি করতে এলাম 60 সালে রাজনীতি ছেড়ে দিয়ে, রাজশাহী ছেড়ে দিয়ে আমি একদম 67 পুরো থেকে। রাজনীতি করতে লাগলাম। আচ্ছা। এইটা এসে আমি যে রাজনীতি ছেড়ে দিয়ে এসে লেখালেখি করেছি প্রচুর। বিস্ময়কর ব্যাপার যে বিদ্যাপীঠে একটা থাকার সময় রাজনীতি ইউনিভার্সিটিতে যতটা লেখাপড়া করেছি, বিদ্যা চর্চা করেছি, ইউনিভার্সিটি ছাড়ার পর তার চেয়ে অনেক গুণ বেশি কাজ আমি করেছি। লেখাপড়া থেকে আরম্ভ করে লেখালেখির কাজ, যেটা হচ্ছে একটা ফ্যাক্ট, সেটা ছেড়ে দিয়ে এসেছি। সেখানে আমি যে লেখালেখি করার জন্য এসেছি তা না, আমি রাজনীতি করার জন্য এসেছিলাম। এবং আমি লেখালেখি যা করেছি সব দেখা যাবে রাজনীতির কারণেই করেছি, সবই আমার রাজনীতির সাথে সম্পর্কিত। এবং আমি যত লেখালেখি করেছি, আমার মেজর লেখালেখি সমস্ত সবই বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের জন্য আমি কাজ করেছি। লেখালেখিও করেছি এই বাংলাদেশের ওপর, যাতে এদেশের পরিস্থিতি ভালোভাবে বোঝা যায়, এদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যাতে ভালোভাবে বোঝা যায়, মানুষ যাতে নিজেদের পথটা ঠিকমতো নির্বাচন করতে পারেন, তার জন্য লড়াই করতে পারেন, এই চেষ্টাই করেছি। এজন্য এসে আমি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলাম প্রথমে। যে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলাম অনেক আশা করে, পরে দেখা গেল যে তাদের অবস্থা খুব খারাপ। এই কমিউনিস্টরা একরকম, প্রথমত হচ্ছে তারা না বুঝতো দেশকে, না তাদের কোনো তত্ত্বজ্ঞান ছিল, লেখাপড়া ছিল। এটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম পার্টিতে যোগদানের পরে। তারপরে 71 সালে এসে তাদের যে ভূমিকা দেখলাম, এটা তো একবারে সাংঘাতিক। দেশের পরিস্থিতি সম্বন্ধে তাদের কোনো রকম ধারণাই ছিল না। এবং চীনের খপ্পরে পড়ে, এটা চীনেদের কোনো দোষ ছিল না, চীনারা তো তাকে এটা করতে বলেনি, কিন্তু চীনারা যা বলছিল তার থেকে এনারা ধারণা করে চীনাপন্থী হিসাবে যুদ্ধের বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে স্বাধীনতা লড়াইটাকে দুই কুকুরের লড়াই ইত্যাদি বলে, দুই কুকুরের লড়াই বললেন, কিন্তু কুকুরও থেকে গেল, কিন্তু যারা কুকুর বললেন তারা কোথায় গেলেন? তারা পুকুরে পড়লেন। সেই অবস্থায় 71 সালেই আমি ডিসেম্বর মাসে আমার পার্টি থেকে পদত্যাগ করলাম। বের হয়ে যান। পরে চেষ্টা করলাম এদেশের কমিউনিস্ট আন্দোলনকে নতুনভাবে সংগঠিত করার, সে একটা লম্বা ইতিহাস। আপনি একবার বলেছিলেন যে আই হ্যাভ লিভড দ্য লাইফ দ্যাট আই ওয়ান্টেড টু লিভ, মডেস্ট, অনারেবল অ্যান্ড প্রোডাক্টিভ। হ্যাঁ, অনেক বছর আগে বলেছিলেন এই কথাটা। যেটা আমি বলেছি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার জীবন সম্পর্কে আপনার কি বক্তব্য, তখনই আমি বলি যে আমি এখনো এটাই মনে করেন? এখনো কি আপনি ওই একই জায়গায় আছেন? এই যেটা হচ্ছে যে I have lived a life that I wanted to live. যে জীবন আমি যাপন করতে চেয়েছিলাম সে জীবনই যাপন করেছি। মডেস্ট, অনারেবল এন্ড প্রোডাক্টিভ, এই এই জীবন যেটা ছিল, এই জীবনে আমি কোনো টাকা পয়সা রোজগারের চেষ্টা করিনি কখনো। সারা জীবনই আমি খুব মডেস্ট থাকার চেষ্টা করেছি, সেই ছাত্র অবস্থা থেকে এখন পর্যন্ত। কোনোদিন দামি কাপড় চোপড় পরে ঘুরে বেড়ানো এসব করিনি, অন্য কোনো রকম বিলাসিতার মধ্যে থাকিনি। আমি এবং আমার পরিবারের মধ্যে কোনো বিলাসিতা ইত্যাদি ছিল না। কাজেই কথা হচ্ছে যে এই যেটা জীবন আমি যাপন করতে চেয়েছিলাম সেটাই যাপন করেছি, যে এখানে আমি মানুষের জন্য প্রথমত কাজ করব। এই কাজ করতে গেলে দেশকে জানা দরকার, দুনিয়াকে জানা দরকার, তার জন্য পড়াশোনা করা দরকার, তার জন্য জনগণের মধ্যে যাওয়া দরকার, কাজ করা দরকার। সেভাবেই আমি করেছি। আমি যে কাজ করতে এসেছি, আমি যেমন
কৃষকদের মধ্যে কাজ করেছি। আমি আমার আত্মজীবনীতে অনেক বিস্তারিতভাবে লিখেছি। আমি এই বাংলাদেশে গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের বাড়িতে যেভাবে থেকেছি, গরিব কৃষকদের বাড়িতে খেতে পায় না ভাত, এরকম লোকজনের সাথেও বিলে হাওড়ে বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে গরিব মুসলমান নমশূদ্র সমস্ত জায়গায় বাদ দিইনি, কোনো জায়গায় তাদের সাথে থেকেছি। সেখানে ভালো, তাদের বাড়ির বারান্দায় কুকুরের সাথে শুয়েছি আমি। কাজী এই যে কষ্ট করেছি আমি, এটা আমি মনে করি যে আমি যেভাবে কাজ করতে চেয়েছি সেভাবেই আমি করেছি। আমি কোনো রকম এমন কষ্ট করেছি, এত রকম কষ্ট করেছি, মানে খাওয়া দাওয়ার অসুবিধা থেকে আরম্ভ করে সব কিছু সহ্য করেছি, করে আমি করেছি। আমি আমার চেষ্টার ত্রুটি করিনি। কিন্তু পরে এই কাজের পরিণতি যে অন্যরকম দাঁড়ালো, ঠিক যেভাবে মনে করেছিলাম যে কাজটা করতে পারবো, অবস্থাটাকে ঘোরাতে পারবো, সেটা হলো, সেটা কেন হলো না সেটা একটা অন্য ব্যাপার। এই দেশের জনগণের যে অবস্থা, পরিবেশ, এইসব বিশ্লেষণ করে এ ব্যাপারে আমি অন্যভাবে লিখেছি, কিন্তু এখানে এটা সম্ভব না বলা, কেন এটা হলো না। কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি করিনি। এটাই আমি মনে করি আমার জীবনের একটা বড় সার্থকতা বা সাফল্য বলতে পারেন একদিকে। কাজের ফলে বড় রকম পরিবর্তন কিন্তু আনতে পারলাম না, কিন্তু আমি নিজের জীবনকে সফল মনে করি এই জন্যে যে আমি যা করতে চেয়েছি সেটা করেছি। সেইখানে আমার দিক থেকে কোনো ঘাটতি ছিল না। আচ্ছা স্যার, এটা তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটাকে বিবেচনা করেন? আমার জীবনের ব্যর্থতা সেভাবে কিছু নাই। আমি যে কোনো টাকা পয়সা কামাই করিনি, এটাকে আমি ব্যর্থতা মনে করি না। এইটা যে আমার কোনো খ্যাতি হলো না, এ হলো না, সেটাও আমি মনে করি না কিছু। আমার যে অন্য কিছু হলো না, এটাও আমি কিছু মনে করি না। কাজে ব্যর্থতা বলতে যেটা, এটাকে ঠিক ব্যর্থতা বলা যাবে না, কিন্তু একটা বলা যায় খুবই দুঃখের ব্যাপার যে আমি এই দেশে একটা বড় কোনো পরিবর্তন দেখে যেতে পারলাম না। এখন তো চলে যাব, কিন্তু দেশের অবস্থা যে ঘোলাটে অবস্থা রেখে যাব। এবং যেটা আমি অনেক সময় বলেছি যে দুনিয়ায় আমি এসেছিলাম তার চেয়ে অনেক খারাপ দুনিয়া রেখে যাব। স্যার, 2024 যে বিপ্লব হলো, জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান, এরপর আপনি আশাবাদী না? না, এখানে জুলাই বিপ্লব একটা যেটা হয়েছে, এটা তো একটা প্রকাণ্ড ব্যাপার, এটা একটা খুব ঐতিহাসিক ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক। কিন্তু এই বিপ্লবের মধ্যে দিয়ে যে পরিবর্তন আশা করা গিয়েছিল, সেরকম কোনো বড় রকম পরিবর্তনের যে অবস্থা এখন ঠিক দেখা যাচ্ছে না। যেমন বলা যেতে পারে, এই ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছিল, এই ছাত্রদের মনে করা হয়েছিল যে এই ছাত্ররা যেহেতু এরকম একটা আন্দোলনের নেতৃত্ব ছিল, তারা এই দেশে একটা গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে দাঁড়াবে। কিন্তু দেখা গেল তো সেরকম তো কিছু হলো না। অভ্যুত্থানের সময় তাদের যে অবস্থা ছিল, অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের তো সেই অবস্থা নয়। অভ্যুত্থানের আগে এবং অভ্যুত্থানের সময় তারা তো গরিব ছিল, তারা তো মেসে থাকতো, এখানে সেখানে থাকতো সব জায়গায়। তারপরে দেখা গেল যে তারা অভ্যুত্থানের পর এমন অপ্রত্যাশিতভাবে টাকা, যত রকম সালমান রহমান থেকে আরম্ভ করে ওই কি যেন সব নানা রকম যে বিজনেস হাউস, তারা এদেরকে টাকা ঢালতে লাগলো, কিনে নিল। ছাত্র আন্দোলন যেটা হয়েছে আগে, বড় 52 সালে ছাত্র আন্দোলন করার পর ছাত্ররা তো পায়নি কিছু। এই প্রথমবার ছাত্ররা আন্দোলন করে জিতে পেয়ে গেল, এবং এই যে প্রাপ্তি, এর ফলে কিন্তু এদের অবস্থা খারাপ হয়ে গেল। এরা যে রাজনৈতিক দলটাও পরে করেছে, এই রাজনৈতিক দলটা তারা করেছে টাকা পয়সার উপরে ভাসতে ভাসতে। চিন্তাই করা যায় না যে একটা ছাত্রদের রাজনৈতিক দল করবে, তারা এই সংসদ ভবনের সামনে বিশাল কোটি টাকা খরচা করে তারা একটা, তারপরে পার্টি করার পর তারা গড়ের মাঠ বলছি, এই যে কি যেন সরোয়ার্দী উদ্যানে এইখানে বিরাট ইফতার পার্টি। তার চেয়েও বড় কথা হচ্ছে ছাত্রদের দল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বিরাট ইফতার পার্টি লাখ লাখ টাকা খরচা করে। এসব কি? নির্বাচন জিতবে কি করে তুমি?
ওটা তাদের ধারণা নির্বাচনে তারা দাঁড়াবে, নির্বাচনে দাঁড়ালে আসলে তারা একটাও সিট পাবে না। যদি কারোর সাথে কোয়ালিশন করে, জোট গঠন করে, তাহলে হয়তো নির্বাচন হলে 2-4টা সিট পেতে পারে। কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতা দখল করা বা, কিন্তু তাদের অনেকের ধারণা যে তারা ইতিমধ্যেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে। এই যে একটা রাজনৈতিক দল ছেলে মানুষদের, ছাত্রদের রাজনৈতিক দল হওয়ার সাথে সাথেই অন্য কোনো সংগ্রামের মধ্যে না যাওয়ার ফলে সত্ত্বেও, কাজ না করার সত্ত্বেও খালি ক্ষমতায় যাওয়ার চিন্তা, এইটা তো কোনো ভালো জিনিস না। এইটার থেকে মনে করার কোনো কারণ নাই যে এদের দ্বারা দেশের জনগণের, শ্রমজীবী জনগণের, কৃষক শ্রমিক বা অন্যদের কোনো উপকার সম্ভব। কাজে এদের যে থেকে মানুষ যে আশা করেছিলেন, সেই আশা তো পূরণ হবে এরকম মনে করার কোনো কারণ নাই। এই ব্যাপারটা তাদের জন্য যতই দুঃখজনক হোক, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব অবস্থা। অবসরে কি করেন? অবসর কিভাবে কাটান? অবসরে কি করেন? অবসরে কি আর করব? অবসর মানে এখন তো বইপত্র পড়ি, আর তো করার কিছু নাই। আমি তো এখন আর বাইরে বেরিয়ে ঘোরাফেরা করতে পারি না, কোনো কাজ করতে পারি না, বাড়িতে থাকি, পড়াশোনা করি। লেখালেখি অনেক কমে গেছে, পড়াশোনা করি। লেখালেখি করতে আজকাল কষ্ট হয়, অসুবিধা হয়। আগের মতো খুব দ্রুত লিখতেও পারি না, পড়াশোনা করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেকটা সময় দিলেন, আপনি আচ্ছা। অনেক কষ্ট করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের আয়োজন, কথাবার্তা আপনাদের ভালো লেগেছে এবং আমার মতো আপনারাও সমৃদ্ধ হয়েছেন। আশা করি আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে আরেকজন গুণী মানুষকে নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন আমার দেশের। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।